আপকি আদালতে ফিল্ম স্টার ইরফানের ওপর অভিযোগ হলো যে ইনি সব সময় চাপের মধ্যেই থাকেন। ইরফান, আপনার বন্ধু এটা বলে যে সব সময় আপনি চিন্তিত থাকেন, সব সময় ভাবনায় থাকেন। হয়তো আমার মুখ দেখে সবসময় মনে হয় আমি চিন্তা করছি, অ্যাকচুয়ালি আমি চিন্তা করছি না। আপনার ওয়াইফের একটা ইন্টারভিউ দেখেছি, ওখানে উনি বলেছেন যে নিজের পারফরমেন্স গুলো নিয়ে সবসময় আপনি টেন্স থাকেন, সবসময় ও পাগল হয়ে থাকে, মেগলাম্যানিক হয়ে যায়। ও একটা যুগ ছিল যখন এনএসডিতে আমি এনএসডি থেকে বেরিয়েছিলাম, আর এনএসডি সময় তখন আমি ওই ক্রাফটটাকে বোঝার চেষ্টা করছিলাম, তাই তখন অনেক বেশি প্রেশার থাকতো। আমার এই ধারণা ছিল যে আমাকে এনএসডি যেটা শিখিয়ে দেবে, যখন এটা এমন একটা জিনিস যেটা আপনাকে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, ধীরে ধীরে শিখতে হবে, আর এটার একটা প্রসেস আছে। এরকম নয় যে আপনি কোনো ইনস্টিটিউটে গেলেন আর আপনি ইঞ্জিনিয়ারিং শিখে নিলেন, এরকম হয় না। এটা একটা প্রসেস। ডান্স জানলে আপনি করতে পারবেন, গান জানলে আপনি করতে পারবেন। আর আমি একটা তো ছিলাম না, আমাকে অ্যাক্টিং শিখতে হয়েছে। আর এই জন্য আমার সংগ্রাম ছিল যে যদি আমি অ্যাক্টিং না শিখি তাহলে আমি এখানে এসে কি করলাম। তাই ওটা একটা চাপ ছিল, কিন্তু এখন সেটা আর নেই। আচ্ছা, এটার কারণটা আমাকে বলুন যে আপনার নাম ছিল সাহাবজাদে ইরফান আলী খান। হ্যাঁ আপনি প্রথমে ওটাকে কেটে ছোট করে দিলেন ইরফান খান। হ্যাঁ, এখন বড় হয়ে গিয়ে আরো ছোট করে দিয়েছেন ইরফান। আরো বড় হয়ে গেলে তখন ইরফানটাও বাদ দিয়ে দেবো। কিন্তু এটার কারণ এটা ছিল না তো যে মাই নেম ইজ খান হলে আমেরিকাতে এয়ারপোর্টে আপনার জামা কাপড় খুলে নিতে পারে? আরে পাসপোর্ট, ওটা তো চক্কর তো এটাই, অসুবিধা তো এটাই যে আপনার নিজের পাসপোর্টে সারনেম লেখাটা জরুরি। দেখবেন অনেক 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 ডিপার্টমেন্ট এরকম আছে যেখানে আপনাকে এটা বলা জরুরি যে আপনার ধর্ম কি। আমার মনে হয় ধর্ম যেটা আছে সেটা খুবই প্রাইভেট একটা জিনিস। ওটা আপনার আর আপনার ঈশ্বরের মধ্যে যে সম্পর্ক, সেটা খুবই প্রাইভেট সম্পর্ক। ওটাকে কোনো ফর্মে লেখার দরকার পড়ে কেন? আমার এই প্রশ্নটা সকলের কাছে। আর আমার প্রশ্ন এটাই যে আমেরিকা থেকে খান নাম হওয়ার দরুন আপনাকে কখনো এয়ারপোর্টে? অবশ্যই এয়ারপোর্টে একবার নয় অনেকবার আমাকে আটকেছিল, আর আমার খুবই খারাপ লেগেছিল। আমি ওদেরকে বলেও দিয়েছিলাম, যারা যে পুলিশের লোকেরা আমাকে আটকেছিল। আমি বলেছিলাম যে ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু গিভ মি ভিসা, ওয়াই উড ইউ ইস্যু আ ভিসা টু মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম উইথ ইট। সো ওদের কিছু অদ্ভুত রিয়াকশন ছিল, বলেছিল আর ইউ থ্রেটেনিং মি। সো আমি বললাম না না ভাই, থ্রেট দিচ্ছি না, আমি শুধুমাত্র একটা প্রশ্ন করছি। তো ওদের একটা অদ্ভুত মানে পদ্ধতিটা যেটা ছিল, আপনি যখন ইমিগ্রেশন ক্রস করবেন ওরা তখনই আপনার পাসপোর্ট চেক করছে আর বলবে যে জাস্ট ওয়েট, আর তারপর উঠবে, পাসপোর্ট বন্ধ করবে। একটা দুটো পুলিশের লোক আসবে, বড় বড় গান থাকে ওদের সঙ্গে, পিস্তল লাগানো থাকে, আপনাকে ওরা ধরবে আর নিয়ে যাবে, ঘরের মধ্যে বসিয়ে দেবে। আপনি ওখানে কোনো কথা বলতে পারবেন না, ফোন পর্যন্ত করতে পারবেন না, আপনি ফোন ছুঁতে পারবেন না, আপনাকে কোনো গাড়ি নিতে এলে তাকে খবর দিতে পারবেন না, আপনি বসে থাকবেন চুপচাপ, জাস্ট সেট। ভাই কি হয়েছে? সেট, ফোন নো। তখন আপনার মনে হবে যে কি এমন কাজ করেছেন আপনি, তাই সেটা একটা হিউমিলিয়েটিং এর মতো ব্যাপারটা। তাই এটা অবশ্যই হয়তো আমার নামের সঙ্গে কারণ নামটা হয়তো সিমিলার, বা কারণটা ওরা বলে না। যখন ক্লিয়ার করে দিলাম তারপর জিজ্ঞাসা করলাম কারণটা কি ছিল। গো প্লিজ গো। আচ্ছা, যখন থেকে খান নাম থেকে সরিয়ে দিলেন তখন থেকে কি রাস্তা সহজ হয়েছিল আমেরিকাতে? কিচ্ছু সহজ হয়নি। ওই পাসপোর্টে তো লেখাই আছে খান। তাই ওটার থেকে বাঁচার পথ নেই আমার। তারপর যখনই এরকম হয়, যখনই আমি ওখানে যাই, যে প্রোডাকশনই আমাকে ডাকুক না কেন, আমি তাদেরকে বলে দিই যে এয়ারপোর্টে কিন্তু আমি দাঁড়াবো না। যদি ওরা আমাকে আটকায় তাহলে কিন্তু আমি ফিরে আসবো আরেকটা টিকিট কেটে। তাই ওরা আগে থেকেই ইমিগ্রেশনে না, বলে এখন তো রাখে আপনি আরকি। হলিউডে অনেক সিনেমা করেছেন, একটু আধটু পরিচিতি তো হয়েছে। কিন্তু আর ওখানকার সিস্টেমটা এরকম যে ওরা সিস্টেমের মধ্যে আটকে রয়েছে। ওদের মনে হয় যে হ্যাঁ করে থাকতে পারে সিনেমা, বলবে হতে পারে এর মধ্যেও লুকোনো আছে কিছু রহস্য। তবু ওরা বিশ্বাস করবে না। ওরা বিশ্বাস করে না যে হ্যাঁ 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 স্পাইডারম্যান আসছে, হ্যাঁ হ্যাঁ ও ইয়া উই রিমেম্বার, বাট স্টিল। সালাম মুম্বাই থেকে শুরু করে স্পাইডারম্যান পর্যন্ত অনেক অ্যাচিভমেন্ট অফ জার্নি ছিল। এই সবের মধ্যে একটা জিনিস আপনাকে হেল্প করেছে, সব সময় হেল্প করেছে, সেটা হলো আপনার চোখ। আপনার অর্ধেকের বেশি অ্যাক্টিং তো আপনার চোখই করে দেয়, যেটা কিনা হলো আপনার ইউএসপি। তাহলে কি আপনি এটা ইউজ করেন প্রত্যেকটা মুভিতে? অনেক অনেক ধন্যবাদ আপনার এই কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। দেখুন এটাতে আমার কোনো হাত নেই, এটা উপরওয়ালা দিয়েছেন যেমন দিয়েছেন ওটাতে। কিন্তু চোখের ক্ষেত্রে যেটা হয় যে যেটা আপনি করছেন, যেটা আপনার ভিতরে চলছে, ওটা কোথাও না কোথাও আপনার চোখে ওটার ইমপ্রেশন দেখা যায়। আর হতে পারে আমার এত অভিযোগ জীবনের প্রতি, এত স্বপ্ন আছে, এত অ্যাসপিরেশন আছে, ওগুলো সব ফুটে ওঠে। তাই এটা আপনি ডেলিবারেটলি ইউজ করেন না।
আমি ডেলিবারেটলি যে আমি এরকমটা করব তাহলে আমার চোখটা এরকম দেখাবে, এটা আমি কোনোদিন ভাবিনি। করেননি আপনি ইউজ? না, কখনো এরকম ভাবিনি। বাট ইট ইজ ইম্প্যাক্টফুল স্যার, ইট ইজ আ দারুণ বাবা, কমপ্লিমেন্ট। thank you. থ্যাংক ইউ স্যার। আপনার ধন্যবাদ। বন্ধু তিগমাংশুর আমি একটা ইন্টারভিউ পড়লাম, উনি বলেছেন যে ওর যে সেক্স অ্যাপিল আছে ওটা শুধু ইন্টেলেকচুয়াল মহিলাদের হিট করে। হ্যাঁ হ্যাঁ, ও এটা বলতে চায় যে বাকিদের করে না, এটা ওর উদারতা। কিন্তু আর আপনি বলছেন যে বাকিদেরকেও হিট করে। করা উচিত। আমি চাই আমার বাসনা বাকিদেরও করা উচিত, কারণ আমার জন্য খুব দরকার যে আমাকে মহিলারা সবাই কিভাবে দেখেন, আর আমার ওদের প্রতি ইমপ্রেশনটা কি। আর যদি আমার প্রশংসা করে আর আমার বাসনা করে, তাহলে আমার কাছে আমার জীবনটা সফল হবে। সেটার জন্য চোখের ব্যবহার করেন? কখনো কখনো। স্যার 1988-এর সালাম বম্বে থেকে নিয়ে সাহেব বিবি গ্যাংস্টার রিটার্ন অবধি আপনি স্যার এত দারুণ একটা সফর পার করে এসেছেন, তো স্যার আপনার হিসেবে সবচেয়ে কড়া, সবচেয়ে চ্যালেঞ্জিং রোল কোনটা ছিল স্যার? আমার দুটো অ্যাকচুয়ালি লাইফ অফ পাই খুব বেশি চ্যালেঞ্জিং ছিল। ওটার অনেকগুলো কারণ ছিল। ওটাতে যে ধরনের প্রস্তুতি নিতে হয়েছে, যে ধরনের ডিমান্ডস আমাকে করা হয়েছিল, যে ধরনের ফ্রেমওয়ার্কে আমাকে কাজ করতে হতো, আর তারপর একসঙ্গে একবার সিনেমা শ্যুট হলো একজন অ্যাক্টরের সঙ্গে, আর ওটাকে পুরো স্ক্র্যাপ করে দেওয়া হয়েছিল। তারপর অন্য অ্যাক্টরকে ডাকা হলো, তারপর আমাকে দ্বিতীয়বার গোটা সিনেমাটা শুটিং করতে হয়েছে। তাই অনেকবার আমাকে আরেকবার সিনটা শ্যুট করতে হয়েছে। কিন্তু যে ইমোশনাল সিনটা ছিল, এতটা ইমোশনাল, যেখানে লাস্টে স্পিচ ছিল আমার পাইয়ের ভিতরে, ওটা খুবই কঠিন হয়। তাই ওটা একটা রোল ছিল। দ্বিতীয়, ইন ট্রিটমেন্ট একটা সিরিজ আছে আমার গ্যাব্রিয়েল বার্নের সঙ্গে, ইন ট্রিটমেন্ট, ওটার 3rd সিজন। ওটাতে আমার একটা গল্প আছে, আমার ওপর একটা পুরো সিরিজ আছে। ওটা খুব কঠিন ছিল, নেমসেক। সেটা ক্র্যাক করা খুব মুশকিল ছিল। এর কারণটা কি যে হলিউডে আপনাকে ছোট রোল দেওয়া হয় আর সিনেমা রিলিজ হতে হতে ওটাকে কেটে আরো ছোট করে দেওয়া হয়? ওটা আপনি পছন্দ করেন, এখানে বড় রোল দেওয়া হয় সেটা পছন্দ নয়? হলিউডে যেভাবে আমাকে, আমি ছোট বলবো না, কারণ আপনি স্পাইডারম্যানের কথা বাদ দিন, যেখানে নেমসেকের ব্যাপারে যদি বলেন, আমার মনে হয়েছিল যে এটা হয়তো মেইন চরিত্র নয়, কিন্তু সিনেমাটা যখন আমি দেখলাম তখন আমার মনে হলো যে সিনেমাটা এরই গল্প, ওটাই মেইন চরিত্র হয়ে গিয়েছিল। লাইফ অফ পায়ের ব্যাপারে যদি বলা হয়, ওটা তো ছোটই রোল। না ছোট, আমাকে ছোট ওইভাবে বলতে পারেন, কিন্তু ওটা একটা সেন্ট্রাল ক্যারেক্টার ছিল। ওই সিনেমা যখন শেষ হয়, সিনেমার যখন ক্লাইম্যাক্স আসে, তখন ওখানে ধু অনেক কিছু হয়, অনেক অ্যাকশন হয়। ওই যে ডিরেক্টর সব কিছু আমার পারফরমেন্সের উপরে দায়িত্ব দিয়েছিলেন, উনি আমার কাঁধে দায়িত্ব তুলে দিয়েছিলেন যে গোটা জার্নি, সমুদ্রের 100 কোটি টাকার খরচ সব তোমার কাঁধের উপরে, তুমি বলতে না পারলে সিনেমাটা চলবে না। তাই এত বড় দায়িত্ব যেটা ছিল, ওটাকে পালন করা, আমি মনে করি না যে ওটাকে আমি ছোট বলবো।